প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম স্কলারে। আমি মোহাম্মদ আশিকুর রহমান সাগর। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অনার্স মাস্টার্স রাজশাহী ইউনিভার্সিটিতে। আজকে তোমাদের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় সম্পর্কে স্কলার তোমাদেরকে দিক নির্দেশনা দিতে যাচ্ছে। সেটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির বিজ্ঞান ইউনিটের যে আইসিটি টুকু রয়েছে সেই আইসিটি সম্পর্কিত। তো আমরা জানি রাজশাহী ইউনিভার্সিটিতে বিজ্ঞান ইউনিটে আইসিটি রয়েছে। অনেকে মার্কসটা দেখে একটু এর প্রতি গুরুত্ব কম দিয়ে থাকতে পারে, বাট তাদের প্রতি আমার অনুরোধ হচ্ছে যে রাজশাহী ইউনিভার্সিটিতে বিজ্ঞান ইউনিটে প্রতি বছর যে 5টি করে আইসিটির প্রশ্ন পড়ে, প্রত্যেকটি প্রশ্নমান হচ্ছে 1.25 করে, অর্থাৎ সর্বমোট 6.25। এই 6.25 মার্কসটাকে আমরা একটু আলাদা গুরুত্ব দিয়ে দেখব। কেন গুরুত্ব দিয়ে দেখব? দুই শ্রেণীর স্টুডেন্টদেরকে এটা গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন। প্রথমটি হচ্ছে যারা মূলত ভালো একটা কম্পিটিশনে আছে, তাদেরকে ভালো সাবজেক্ট পাওয়ার জন্য এই মার্কসটা একটা বোনাস পয়েন্ট হলেও দিতে পারে। এবং আরেকটি অংশ যারা কাট মার্কসে বাদ পড়ে যাওয়ার একটা পসিবিলিটিস আছে, তারা যদি এই 6.25 মধ্যে মিনিমাম যদি 5 পায়, তাহলে কিন্তু তারা একটা ভালো সাবজেক্ট ইনশিওর হয়ে যাচ্ছে। হ্যাঁ, মিনিমাম হলে তার আসনটা সংরক্ষিত হচ্ছে। অর্থাৎ অ্যাডমিশন এমন একটা অংশ যেখানে একটি মার্কসকে 4টা ভাগে ভাগ করা যায়: 0.25, 0.5, 0.75 এবং কি 1। তো এই 4টি অংশের জন্য, অর্থাৎ একটি মার্কসের 4টি অংশের জন্য কিন্তু একটা বড় একটি ওয়েটিং লিস্ট তৈরি হয়ে যেতে পারে। তো আশা করি সবাই সেই অংশটুকুকে গুরুত্ব দিয়ে যাবা। আজকে আমরা রাজশাহী ইউনিভার্সিটির বিগত বছরগুলোতে আইসিটি সম্পর্কিত যে প্রশ্নগুলো এসেছে সেই সম্পর্কিত আলোচনাগুলো করব। সবাইকে আবারও স্বাগতম স্কলারে। রাজশাহী ইউনিভার্সিটির সিইউনিট 23-24 সেশনের একটা প্রশ্ন পড়েছে। প্রশ্নটা হচ্ছে টেলিভিশনের রিমোট কন্ট্রোলে কি ব্যবহৃত হয়। তো সেই বিষয়টা জানার আগে আমরা যে জিনিসটা খেয়াল রাখবো, যে আমরা জানি মিডিয়াম মূলত দুই ধরনের। মিডিয়াম মূলত দুই ধরনের, একটি হচ্ছে ওয়্যার এবং অপরটি হচ্ছে ওয়্যারলেস। ওয়্যার এবং ওয়্যারলেস। ওয়্যার এবং ওয়্যারলেসের মধ্যে ওয়্যারলেস আমরা জেনে রাখবো সর্বমোট 3 ধরনের: রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ এবং অপরটি হচ্ছে ইনফ্রারেড। কি বলছি আমরা? ইনফ্রারেড। এই যে আমরা ইনফ্রারেড নিয়ে যে অংশটা পাচ্ছি, আমরা জেনে থাকবো এই ইনফ্রারেড এর দুইটি অংশ রয়েছে। কয়টি অংশ রয়েছে? দুইটি অংশ রয়েছে। একটি রয়েছে পয়েন্ট টু পয়েন্ট। পয়েন্ট টু পয়েন্ট ইনফ্রারেডের ক্ষেত্রে সেন্ডার এবং রিসিভারকে একই ডিরেকশনে থাকতে হয়। ট্রান্সমিটার এবং ট্রান্সরিসিভার একই ডিরেকশনে থাকতে হয়, যেমন টিভি বা এসি রিমোটগুলো। ট্রান্সমিটার এবং ট্রান্সরিসিভার একই ডিরেকশনে থাকতে হয়। তবে বর্তমানে কিছু স্মার্ট টিভি রয়েছে যেখানে সেন্ডার ট্রান্সমিটারকে টিভি বা এসির ডিরেকশনে রাখতে হবে এমনটা না, পাশের রুম থেকেও সেটা কন্ট্রোল করা যায়। তবে সেটা পয়েন্ট টু পয়েন্টের অংশ হচ্ছে না। ওকে। এবং আরো একটি ইনফ্রারেড হচ্ছে ব্রডকাস্ট। ব্রডকাস্টের উদাহরণ হিসেবে আমরা বলতে পারি হচ্ছে ড্রোনকে বলতে পারি। ইউভিএ, আনম্যান্ড এরিয়াল ভেহিকল, মনুষ্যবিহীন যান, যেটাকে আমরা ড্রোন বলি। ড্রোনের ক্ষেত্রে কি হয়? রিমোট অর্থাৎ ট্রান্সমিটারটা এরিয়ার মধ্যে যদি রিসিভার অর্থাৎ ড্রোনটা থাকে, তাহলে সে কমান্ড ফলো করবে। সো এই যে পয়েন্ট টু পয়েন্ট যে অংশটুকু রয়েছে ইনফ্রারেডের, সে পয়েন্ট টু পয়েন্টটাই হচ্ছে টেলিভিশনের রিমোট বা এসির রিমোট, ঠিক আছে, বা যে সংশ্লিষ্ট ইলেকট্রনিক্স ডিভাইসগুলো রয়েছে তাদের রিমোট। তো সেই ক্ষেত্রে আমরা টেলিভিশনের রিমোট কন্ট্রোলে যেটা ব্যবহার করি সেটা হচ্ছে কি ইনফ্রারেড। কি ব্যবহার করি? ইনফ্রারেড। আশা করি আমরা বুঝতে পেরেছি। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্নে 3 নম্বর অধ্যায়ের দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইস থেকে একটি প্রশ্ন এসেছে। এখানে একটি আমরা সরলীকৃত মান জানতে চেয়েছি এখানে। তবে আমরা একটু জেনে রাখবো, সরলীকৃত মান বলতে মূলত ছোট একটি মানে পৌঁছানো। তবে এই সরলীকৃত মানের জন্য অনেক কিছু জানার প্রয়োজন। এই মানটি বের করতে প্রথমে আমাদেরকে যে বিষয়ে ধারণা থাকা প্রয়োজন সেটা হচ্ছে কি ডি মর্গানস ল। ডি মর্গানস ল। ডি মর্গানস ল। সো ডি মর্গানস ল বেসিক্যালি দুইটা। একটি হচ্ছে যে কোনো সংখ্যক চলকের যৌক্তিক গুণের কমপ্লিমেন্ট হলো প্রতিটি চলকের কমপ্লিমেন্টের যৌক্তিক যোগের সমান। অর্থাৎ ডি মর্গানস লয়ে প্রথম যে অংশটুকু, যে দুটি চলক যদি থাকে এবং তাদের উপরে যদি কমপ্লিমেন্ট বা প্রাইম থাকে, প্রাইম দুইটি যদি দুইটি চলকের মধ্যে ভেঙে যায়, তাহলে এদের অপারেটর গুণ থেকে কি হয়ে যায়? যোগ হয়ে যায়। আরো একটি ডি মর্গানস ল হচ্ছে যে কোনো সংখ্যক চলকের যৌক্তিক যোগের কমপ্লিমেন্ট হলো প্রতিটি চলকের কমপ্লিমেন্টের যৌক্তিক গুণের সমান। অর্থাৎ খুবই
সুন্দরভাবে আমরা এই জিনিসটা সহজভাবে বুঝতে পারি, যদি কোনো কিছুতে প্রাইম বা বার থাকে, গুণ থাকলে প্রাইম বা বার ভেঙে ভেঙে ফেলার পর সেই গুণটা কি হয়ে যায়, যোগ। আবার একাধিক চলক যদি প্রাইম থাকে তাহলে তার অপারেটর ভেঙে পড়া মানে এই প্রাইম বা বারটাকে ভেঙে ফেললে যোগটা কি হয়ে যায়, গুণ হয়ে যায়। সো খুবই সিম্পল একটা ইস্যু। আশা করি ডি মর্গানস ল নিয়ে আর কারো সমস্যা থাকবে না। এবং ডি মর্গানস ল বেশ কয়েকবার ইউনিভার্সিটি অ্যাডমিশনে এসেছে, সেটা নিয়ে জানতে হবে। এবং আমাদেরকে আরো একটি জিনিস জানতে হবে, সেটা হচ্ছে কি মৌলিক উপপাদ্য। ডি মর্গানস ল এর পর আরেকটা জিনিস সম্পর্কে জানা লাগবে, সেটা হচ্ছে কি মৌলিক উপপাদ্য। এই প্রশ্নটি সলভ করার জন্য মৌলিক উপপাদ্য জানা লাগবে। আমরা জানি মৌলিক উপপাদ্যর সর্বমোট 8টি রয়েছে, তার মধ্যে যৌক্তিক গুণের ক্ষেত্রে একটি কমান্ড রয়েছে, a ইন্টু এ বার ইজ ইকুয়াল টু হট। তো আমরা জানি এ একটি চলকের মান যদি 0 হয় তাহলে এ বার তার বিপরীত হবে 0 ইন্টু 1 0। এর মান যদি 1 হয় তাহলে এ বারের মান কত হবে, 0। 1 ইন্টু 0 0, অর্থাৎ 0 ইন্টু 1 বা 1 ইন্টু 0 যাই হোক না কেন, সব ক্ষেত্রে কিন্তু আমরা ফলাফল কি পাচ্ছি, 0 পাচ্ছি। তাহলে এ ইন্টু এ বার ইজ ইকুয়াল টু, তাহলে কত দাঁড়াচ্ছে, 0 দাঁড়াচ্ছে। কত দাঁড়াচ্ছে, 0। আশা করি এই মৌলিক উপপাদ্যটা আমরা বুঝতে পেরেছি। এই মৌলিক উপপাদ্যটাও এই পরের এই প্রশ্ন সমাধানে প্রয়োজন হবে। আরো একটি জিনিস জানার প্রয়োজন, সেটা হচ্ছে বিভাজন উপপাদ্য। সেটাকে বলা হচ্ছে বিভাজন উপপাদ্য। বিভাজন উপপাদ্য। সো বিভাজন উপপাদ্য সর্বমোট 5টি রয়েছে, তার মধ্যে আমরা এক্সর এবং এক্সনর এর ক্ষেত্রে যে বিভাজন উপপাদ্যটি ব্যবহার হয় সেটা নিয়ে জানব। এক্সর এর ক্ষেত্রে আমরা আউটপুট জানি এ এক্সর বি, এবং এ এক্সর বি এর বিভাজন উপপাদ্য হচ্ছে এ বার বি প্লাস এ বি বার, অর্থাৎ এ প্রাইম বি প্লাস এ বি প্রাইম, এতে বার বি ফাঁকা, বি ফাঁকা এতে বার। এটি হচ্ছে এক্সর এর ক্ষেত্রে। এবং আরেকটি হচ্ছে এক্স নর এর ক্ষেত্রে। এক্স নর এর ক্ষেত্রে, এক্স নর এর ক্ষেত্রে আমরা জানি এ এক্সর বি বার ইজ ইকুয়াল টু এ বার বি বার প্লাস এ বি। ঠিক আছে, এটা হচ্ছে এক্স নরের বিভাজন উপপাদ্য। তো এই বিভাজন উপপাদ্যের মধ্যে আমাদের এই ক্লাসের প্রয়োজন এক্সর এর বিভাজন উপপাদ্যটি। হ্যাঁ, তো আশা করি এটা আমরা পারবো। তো আমরা সরলীকরণে আমাদেরকে কি চেয়েছে সেই জিনিসটুকু নিয়ে আমরা একটু আলোকপাত করি। আমাদের এখানে যেটা দেওয়া আছে এ বি বার এ প্লাস বি, এখানে গুণের সম্পর্ক রয়েছে। তো কোনো কিছুতে সরলীকরণের ক্ষেত্রে কোনো কিছুতে যদি বার পাই অর্থাৎ প্রাইম পাই, তাহলে প্রাইমটা আমাকে ভেঙে ফেলতে হবে। তো এই যে ওপরে যে প্রাইমটা রয়েছে সেই প্রাইমটা যদি আমরা ভেঙে ফেলি, ভেঙে ফেললে দেখি যে প্রাইমটা রয়েছে, প্রাইমটা ভেঙে ফেললে অপারেটর যেহেতু এখানে গুণ ছিল সেটা কি হয়ে যায়, যোগ। আমরা এখানে ব্র্যাকেট দিলাম। আর অপর যে কমান্ডটা ছিল, যে কনসেপ্টটা ছিল, সেটা যা ছিল আমরা তা লিখে ফেলি। ওকে, এবার খেয়াল করে দেখি আমরা এখানে যে অংশটুকু রয়েছে এর সাথে, প্লিজ খেয়াল করি, এবারের সাথে একে গুণ করব এবং এবারের সাথে বি কে গুণ করব। গুণ করলে কি হয়, এবার ইন্টু এ প্লাস এবার বি। ওকে, তারপর এখানে যে বি বার রয়েছে, খেয়াল করে দেখি এখানে বি বার রয়েছে, বি বারের সাথে কি রয়েছে, এ কে গুণ করব এবং বি বারের সাথে কি গুণ করব, বি কে গুণ করব। সো বি বারের সাথে এ কে গুণ করলে হয় এ বি বার, আমরা সাজিয়ে লিখলাম। ওকে, এবং বি বারের সাথে বি গুণ করছি, বি ইন্টু বি বার। তো আমরা একটু আগে মৌলিক উপপাদ্যতে শিখেছি, ঠিক আছে, এ ইন্টু এবার ইজ ইকুয়াল টু 0, এ ইন্টু এবার ইজ ইকুয়াল টু 0। তো এ ইন্টু এবার ইজ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, 0, এবং বি ইন্টু বি বার ইজ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, 0। এতটুকু মোটামুটি আমরা কনফার্ম। আর বাকি যে অংশটুকু থাকে সেই অংশটুকু যা আছে তা আমরা লিখি, সেটা রয়েছে এ বার বি প্লাস এ বি বার। ওকে, এবং আমরা এক্সরের এই সূত্রটা থেকে জানি যে এ বার বি প্লাস এ বি বার ইজ ইকুয়াল টু এক্সর বি। তাহলে আমরা এখানে যা পাচ্ছি সেটা হচ্ছে কি এ বার বি প্লাস এ বি বার মানে হচ্ছে এক্সর বি। ওকে, তাহলে আমাদের অপশন কোনটা হচ্ছে, অপশন হচ্ছে বি। আশা করি এখান থেকে আমরা একটা ধারণা পেলাম যে সরলিখিত মানের ক্ষেত্রে আমাদের কিভাবে সেই সমাধানটা টানতে হবে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্নে আশা করি যারা এটা বুঝতা না বা হয়তো বা একটু কষ্ট হতো তারা এটা ক্লিয়ার হতে পেরেছো। যদি আরো সমস্যা থেকে থাকে, কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই কমেন্টে জানাবা। এবার রাজশাহী ইউনিভার্সিটির সি ইউনিটের 23-24 আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে পারসেপ্ট্রন অর্থ কি।
আমরা জানি মানুষের স্নায়ুতন্ত্র রয়েছে, স্নায়ুতন্ত্রের কার্যকরী একককে বলা হচ্ছে স্নায়ুকোষ বা নিউরন। তো কম্পিউটারও এরকম, তার তো বুদ্ধিমত্তা নাই, তাকে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রদান করা হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে, ঠিক আছে। তো এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করা হয়, তো তার বুদ্ধিমত্তার ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলোকে বলা হয় কৃত্রিম নিউরন, ঠিক আছে। যেমন মানুষের স্নায়ুকোষ বা নিউরন রয়েছে, ডেনড্রন, ডেনড্রাইট রয়েছে, ঠিক আছে, অ্যাক্সন রয়েছে। সো এই কম্পিউটারের কৃত্রিম নিউরনকে বলা হচ্ছে পারসেপট্রন। তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করি, কম্পিউটারের কম্পিউটারের কৃত্রিম নিউরনকে কি বলা হচ্ছে? কম্পিউটারের কৃত্রিম নিউরনকে বলা হচ্ছে পারসেপট্রন, ঠিক আছে। তো আমাদের এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে এখানে আমরা পারসেপট্রন নিয়ে শুধু জানবো না, এবং পারসেপট্রনের সাথে আরো কিছু সংশ্লিষ্ট বিষয় নিয়ে ধারণা রাখবো, কারণ আমি যে প্রশ্ন সলভ করছি সেই প্রশ্নটাই যে পরীক্ষায় পড়বে এমনটা না, সেই প্রশ্ন সংশ্লিষ্ট অন্য কোনো কিছু পড়তে পারে। তো কম্পিউটারের কৃত্রিম নিউরনকে বলা হচ্ছে পারসেপট্রন। কি বলা হচ্ছে? পারসেপট্রন। হ্যাঁ, এটা হচ্ছে প্রথম অধ্যায়ে রয়েছে, প্রথম অধ্যায়ের 14 নম্বর পৃষ্ঠায় রয়েছে, মাঝামাঝি অংশে। এবং আরেকটু জেনে রাখি, এই যে পারসেপট্রন রয়েছে, তাহলে এতটুকু থেকে আমরা বুঝতে পারছি পারসেপট্রন অর্থ হচ্ছে কৃত্রিম নিউরন, কৃত্রিম নিউরন। এই যে পারসেপট্রন রয়েছে, এই পারসেপট্রন, অনেকগুলো পারসেপট্রন মিলে যা তৈরি হয়, প্লিজ, অনেকগুলো পারসেপট্রন মিলে যা তৈরি হয় তাকে বলা হয় নিউরাল নেটওয়ার্ক। কি বলা হয়? নিউরাল নেটওয়ার্ক, ঠিক আছে, নেটওয়ার্ক, নিউরাল নেটওয়ার্ক, ওকে, নিউরাল নেটওয়ার্ক। এবং এই নিউরাল নেটওয়ার্ক তিনটা ভাগে কাজ করে, একটি হচ্ছে ইনপুট স্তর, ঠিক আছে, একটি হচ্ছে লুকায়িত স্তর, এই লুকায়িত স্তরের সংখ্যা যদি বেশি হয়, অর্থাৎ সেখানেও ডেটা যদি বেশি হয়, তাহলে সেটাকে ডিপ লার্নিং বলে। এবং অপরটি হচ্ছে আউটপুট স্তর, অপরটি কি আউটপুট স্তর। আশা করি কম্পিউটারের কৃত্রিম নিউরন পারসেপট্রন সম্পর্কে জানবে, এবং পারসেপট্রন সংশ্লিষ্ট আরো কিছু বিষয় সম্পর্কে আমরা ধারণা পেলাম। মূলত অ্যাডমিশন কোশ্চেন্সগুলো অ্যানালাইসিস করার মূল কারণটা হচ্ছে সেই সম্পর্কিত যদি ব্যাখ্যা, প্রশ্ন সম্পর্কিত ব্যাখ্যা যদি আমরা পাই, তাহলে ওই অধ্যায় সম্পর্কিত কিছু আলোচনা চলে আসে। আমরা যেমন 40টা প্রশ্ন সলভ করবো, 40টা প্রশ্ন সলভ করলে মিনিমাম প্রত্যেকটা অধ্যায়ের কিছু কিছু অংশ আলোচনা হয়ে যাবে। তো আমরা পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি HTML ট্যাগের ক্লোজিং ট্যাগের প্রয়োজন হয় না। কোন কোন ট্যাগের ক্লোজিং ট্যাগের প্রয়োজন হয় না? HTML ট্যাগের HTML ট্যাগ ভিত্তিক ল্যাঙ্গুয়েজ, এবং ট্যাগ ভিত্তিক ল্যাঙ্গুয়েজের জন্য এরকম অ্যাঙ্গেল ব্র্যাকেট ব্যবহার করা হয়। এবং আরেকটি জিনিস ইনফরমেশন জানি, HTML হচ্ছে কেস ইনসেনসিটিভ, মানে তুমি তার ক্ষেত্রে বড় হাতের অক্ষর বা ছোট হাতের অক্ষর ব্যবহার করো না কেন, অর্থাৎ হায়ার কেস বা লোয়ার কেস ব্যবহার করো না কেন, সেখানে কোনো সমস্যা নাই। তো HTML এর ভাবে ওপেনিং করা হয়, ক্লোজিং এর ক্ষেত্রে আবারও HTML লেখা হয়। তুমি এটা বড় হাতেরও লিখতে পারো, একটা ছোট হাতের একটা বড় হাতে লিখতে পারো, কোনো প্রবলেম নাই। তো ক্লোজ করার জন্য এখানে একটা স্ল্যাশ চিহ্ন দেওয়া হয়, ঠিক আছে, HTML এটা বৈশিষ্ট্য। কিন্তু HTML এ 4 ধরনের ট্যাগ রয়েছে যাদের ক্ষেত্রে এই ধরনের ক্লোজিং ট্যাগ দিতে হয় না। সেই ট্যাগগুলোর মধ্যে একটি ট্যাগের নাম হচ্ছে কি মেটা ট্যাগ। কি ট্যাগ? মেটা ট্যাগ। এই মেটা ট্যাগটা মূলত ব্যবহার করা হয় কোনো ওয়েবসাইটের ওয়েব পেজে যদি বাংলা লেখা প্রদর্শন করতে চাই, তাহলে বাংলা লেখা প্রদর্শন করার জন্য এই মেটা ট্যাগটা ব্যবহার করা হয়। তবে মেটা ট্যাগের ক্ষেত্রে এই যে আমরা মেটা ব্যবহার করলাম, মেটার কিন্তু একটা অত্যাবশ্যকীয় অ্যাট্রিবিউট রয়েছে। কি রয়েছে? অ্যাট্রিবিউট রয়েছে। অ্যাট্রিবিউটটা হচ্ছে, এবং আমরা জানি অ্যাট্রিবিউটের দুইটি অংশ রয়েছে, যা অ্যাট্রিবিউট নেম এবং অ্যাট্রিবিউট ভ্যালু। তো তার অ্যাট্রিবিউট নেম হচ্ছে 4 সেট, এবং ডাবল কোটেশনের ভিতরে যা লেখা হয় তাকে বলা হয় অ্যাট্রিবিউট ভ্যালু। তো তার অ্যাট্রিবিউট ভ্যালু হচ্ছে UTF-8। আমরা জানি ইউনিকোডকে তিনটা ভাগে ভাগ করা যায়, UTF-8, UTF-16 এবং UTF-32, অর্থাৎ 8 বিট, 16 বিট বা 32 বিট দিয়ে তাকে প্রকাশ করা যায়। সো সেই ক্ষেত্রে UTF-8 ব্যবহার করা হয় বাংলা লেখাকে প্রদর্শন করানোর জন্য। 4 সেট UTF-8, ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট 8। তো আশা করি এই মেটা ট্যাগটা কেন ব্যবহার করা হয়, এবং এটা বোর্ড বইয়ের 139 নম্বর পৃষ্ঠা 2 নম্বর অনুচ্ছেদে এই সম্পর্কে আলোচনা করা রয়েছে। আমরা এটা সম্পর্কে জানলাম, এবং আরো একটা ট্যাগ সম্পর্কে জানবো যে ট্যাগটার কোনো ক্লোজিং ট্যাগ নাই, যেটা হচ্ছে ইমেজ ট্যাগ। মেটার মতন ইমেজ ট্যাগেরও একটা অত্যাবশ্যকীয় অ্যাট্রিবিউট রয়েছে, সেই অ্যাট্রিবিউটটা হচ্ছে, সেই অ্যাট্রিবিউটের অ্যাট্রিবিউট নেম হচ্ছে SRC, সোর্স, ঠিক আছে, SRC, হ্যাঁ, ই না, সি, সোর্স। এবং এখানে ছবির নাম দেওয়া থাকে, ছবির নামটা প্রশ্নে যা উল্লেখ করা হয়, হ্যাঁ, যেমন ফর এক্সাম্পল ICT ডট JPG হতে পারে,
ঠিক আছে, জেপিইজি হতে পারে, হ্যাঁ, জিআইএফ হতে পারে। জেপিজি মানে জয়েন্ট ফটোগ্রাফিক্স, জেপিইজি জয়েন্ট ফটো এক্সপার্ট গ্রুপ, ঠিক আছে, জিআইএফ গ্রাফিক্স ইন্টারফেস ফরম্যাট, পিএনজি হতে পারে, হ্যাঁ, পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স মানে এক একটি ফোন এক এক রকম, বিএমপি হতে পারে, হ্যাঁ, বিট ম্যাপ এমন হতে পারে। এই ফটো এক্সটেনশনগুলো মূলত ব্যবহার করা হয়ে থাকে। সো প্লিজ এটা প্রশ্নে উল্লেখ করা থাকবে। এবং আরেকটি ট্যাগ সম্পর্কে আমরা জানবো, যে ট্যাগটাকে বলা হয় বিআর ট্যাগ। কি ট্যাগ? বিআর ট্যাগ। এই বিআর ট্যাগের কোনো অ্যাট্রিবিউট নাই। বিআর ট্যাগ মূলত ব্যবহার করা হয়, ধরো ফর এক্সাম্পল তুমি সাগর আইসিটি কেয়ার, সাগর আইসিটি কেয়ার, এই যে তিনটা অংশ, তিনটা আলাদা আলাদা লাইনে প্রদর্শন করতে চাচ্ছ। সো তিনটা আলাদা আলাদা লাইনে প্রদর্শন করার জন্য তোমাকে আলাদা লাইনে লিখলে হবে না, এখানে বিআর ট্যাগ ইউজ করতে হবে। বিআর ট্যাগ ইউজ করলে সেটা কিন্তু কি হবে, আলাদা আলাদা লাইনে প্রদর্শন হবে। ইভেন কেউ যদি এমনটা করে যে ফর এক্সাম্পল যে সে একই লাইনে লিখছে কিন্তু বিআর দিয়ে লিখছে, যেমন সাগর বিআর আইসিটি বিআর তারপরে কেয়ার, এভাবে যদি লিখে, অর্থাৎ বিআর ইউজ করেছে বিধায়, যেহেতু বিআর ট্যাগ অর্থাৎ ব্রেক ট্যাগ ইউজ করেছে বিধায় সেই তিনটা লেখা আলাদা আলাদা লাইনে প্রদর্শিত হবে। তো আশা করি এটা সম্পর্কে আমরা বুঝতে পেরেছি। এবং এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা যে যেগুলো ট্যাগ খুঁজছি সেই ট্যাগগুলোকে বলা হচ্ছে যাদের ক্লোজিং ট্যাগ নাই। সো ক্লোজিং ট্যাগের মধ্যে মেটা ট্যাগ জানলাম, বিআর ট্যাগ জানলাম, এবং আরেকটি ট্যাগ হচ্ছে কি এইচআর ট্যাগ। এইচআর মানে হরিজেন্টাল রুল। হরিজেন্টাল রুলের বেশ কিছু অ্যাট্রিবিউট রয়েছে, যেমন উইথ। হরিজেন্টাল রুল কোথায় ব্যবহার করা হয় সেই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। ধরো আমরা অনেক সময় কম্পোজিশন লিখি না, ধরো দ্য রেইনি সিজন, হ্যাঁ, আমরা এই কম্পোজিশনটা অনেক লিখেছি, অনেক পড়েছি আমাদের সময়। যদি এর থেকে ভালো কিছু সাবজেক্টিভ বিষয় চুজ করা যেত, রেইনি সিজন, তো কোনো কম্পোজিশন লেখার ক্ষেত্রে আমরা সাধারণত দাগ দিই, ঠিক আছে, দাগ দিই। সো দাগটুকু কত বড় হবে সেটা যার দ্বারা নির্ধারণ করা হয় সেটা হচ্ছে কি উইথ অ্যাট্রিবিউট দ্বারা, এইচআর এর ক্ষেত্রে, ঠিক আছে। তবে দাগটুকু কতটুকু মোটা হবে, চিকন হবে নাকি মোটা হবে, কতটুকু মোটা হবে সেটা যার দ্বারা ব্যবহার বের করা যায় সেটা হচ্ছে কি সাইজ অ্যাট্রিবিউট, ঠিক আছে। দাগটা আসলে বামে থাকবে, মাঝে থাকবে নাকি ডানে থাকবে এটাও নির্ধারণ করা যায় অ্যাট্রিবিউট দ্বারা, অ্যালাইন অ্যাট্রিবিউট দ্বারা। তবে দাগটা কোন কালারে হবে, কোন কালারে হবে সে কালারটাও কিন্তু, ঠিক আছে, বের করা যায় কালার অ্যাট্রিবিউট দ্বারা। কালার বানানটা কিন্তু COLOR, হ্যাঁ। সো এই চার ট্যাগে কিন্তু এই চার ধরনের অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়। তো আমাদের যদি প্রশ্ন আসে যে কোন চারটি ট্যাগের ক্লোজিং ট্যাগ নেই, তাহলে সেই চারটি ট্যাগ কি হবে, মেটা ট্যাগ, ইমেজ ট্যাগ, বিআর ট্যাগ এবং কি এইচআর ট্যাগ। এই চারটি ট্যাগের কোনো ক্লোজিং ট্যাগ নাই, এদেরকে এমটি ট্যাগ বা ফাঁকা ট্যাগ বলা হয়। সো নিচে ওখানে প্রশ্নে বলা হয়েছে নিচের কোনটি HTML ট্যাগের ক্লোজিং ট্যাগ প্রয়োজন হয় না, কাদের ক্লোজিং ট্যাগ প্রয়োজন হয় না। এদের মধ্যে আমরা বিআর দেখছি, ঠিক আছে, এইচআর দেখছি, ঠিক আছে, ইমেজও দেখছি, ঠিক আছে, তাহলে উত্তর কি এই সবগুলোরই, হ্যাঁ। তো আশা করি এখান থেকে জানতে পেরেছো। এবং এর বাইরে কি রয়েছে, এর বাইরে কিন্তু রয়েছে মেটা ট্যাগ, হ্যাঁ, মেটা ট্যাগ সম্পর্কে আমরা জানলাম। এবং মেটা ট্যাগ মূলত HTML এর হেড অংশে ব্যবহৃত হয় আর বাকিগুলো বডি অংশে ব্যবহার করা হয়। সো প্লিজ এবার আমরা যে অংশ নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 23-24 সেশনের আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এই প্রশ্নটা এসেছে চ্যাপ্টার 5 থেকে, সি প্রোগ্রামিং থেকে এবং লুপ থেকে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটা কন্ডিশনাল প্রোগ্রামিং ব্যবহার করা হয়েছে। সো এখানে বলা হয়েছে ইফ, আমরা অংশগুলো একটু ভেঙে লিখি, ইফ এর মান 80-র সমান বা যদি 80-র থেকে বড় হয়, ঠিক আছে, তাহলে আমি প্রোগ্রামটা আলাদা আলাদা লাইনে বুঝাচ্ছি। তাহলে কি প্রিন্ট হতে চেয়েছে, প্রিন্ট হবে A+, প্রিন্ট হবে কি A+। আচ্ছা, কোন স্টুডেন্টের মার্কস যদি 80-র সমান বা 80-র থেকে যদি বড় হয়, আমরা তো জানি 80 পেলে A+ বলে, হ্যাঁ, যদি এটা লেখা উচিত ছিল 80-র সমান বা 80-র থেকে বড় এবং 100-র সমান বা 100 থেকে ছোট, কারণ 101 তো A+ না, রাইট। সো প্লিজ এটা হচ্ছে A+ এর গ্রেডিংস, হ্যাঁ। তো এটা হচ্ছে A+ পাওয়ার জন্য কন্ডিশনাল প্রোগ্রামিং এর একটি কমান্ড, সরি আমি লুপ বলেছিলাম, এটা হচ্ছে কন্ডিশনাল প্রোগ্রামিং। তারপরে আরেকটি অংশ লেখা আছে এলস, এলস বলতে মূলত না বোঝানো হচ্ছে এলস, এলস এর পর দেখো এখানে আরেকটা কন্ডিশন দেওয়া রয়েছে, হ্যাঁ, কি কন্ডিশন দেওয়া রয়েছে সেই কন্ডিশনটা একটু বোঝার চেষ্টা করি। পরের কন্ডিশনে লেখা আছে ইফ সেই চলকটির মান যদি 40-এর থেকে ছোট হয়, 40-এর থেকে কি হয়, ছোট হয়, তাহলে সেখানে আমরা লিখব প্রিন্টএফ ফেল, প্রিন্টএফ ফেল, ওকে।
অর্থাৎ কোনো স্টুডেন্টের মার্কস যদি অ্যাডমিশন টেস্টে 40-এর নিচে হয় তাহলে সেটা কি ফেল। হ্যাঁ, আসলে বোর্ড স্ট্যান্ডার্ডে তো হচ্ছে আসলে আলটিমেটলি কত, 33-এ পাস, তাই না? সো এখানে বাকিটুকু লেখা আছে, এইটুকু হলে ফেল হবে, এলস পাস। ঠিক আছে, এটা এটা হয় এ প্লাস হবে, নাহলে ফেল, নাহলে এখানে আরেকটা অংশ দিয়েছে এলস, এদের বাইরে যদি কোনো কন্ডিশন হয় তাহলে কি হবে, পাস। সরি, এলস, এটা হলে কি হবে, আমরা অন্য একটা কালার চুজ করি, প্রিন্টএফ পাস। ওকে, প্রিন্টএফ পাস। সো প্লিজ এই যে অংশটুকু রয়েছে এখানে সর্বমোট 3টা অংশ রয়েছে, প্রথম অংশ, দ্বিতীয় অংশ এবং কি এখানে তৃতীয় অংশ রয়েছে, 3টে অংশ রয়েছে। সেখানে বলেছে এর মান যদি 70 হয়, দেখো 40-এর নিচে হলে ফেল, 80-এর উপরে হলে প্লাস, আর 70 হলে কি হবে, 70 হলে এখানে কিন্তু বলা হয়েছে এলস, মানে এর বাইরে যদি কিছু হয় তাহলে কি পাস, তাহলে অ্যান্সার হবে পাস। ঠিক আছে, তো আশা করি এখান থেকে আমরা এই কন্ডিশনাল প্রোগ্রামিং এর অংশটুকু থেকে আমরা ধারণা পেয়েছি। এবার আমরা যে অংশটুকুতে যাব সেটা হচ্ছে একটি বাইনারি বিয়োগ, একটি কি বাইনারি বিয়োগ। সো এই বাইনারি বিয়োগটাতে আমরা যাওয়ার আগে আমরা এই বাইনারি বিয়োগটা একটু তুলে নিব আগে একটু। হ্যাঁ, সো তোমরা কে কোন নিয়মে বাইনারি বিয়োগ শিখেছো আমি জানি না, সো আমি এই বাইনারিটা তুলি। ঠিক আছে, দেখি তোমরা কে কিভাবে এটার অ্যান্সার দাও। ঠিক আছে, এই বাইনারি বিয়োগটা তোমাদের অ্যান্সার, কার অ্যান্সারটা কেমন হয় আমি একটু খেয়াল করবো। সো তোমরা একটু ঝটপট অ্যান্সার করো, তারপর আমি দেখবো আসলে তোমাদের প্রক্রিয়াটা ঠিক আছে কি। আচ্ছা, মূলত এই বিয়োগের ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যে আমরা বাইনারি বিয়োগের ক্ষেত্রে বা যোগের ক্ষেত্রে যাই হোক না কেন, তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ অর্থাৎ সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে আমরা যেই প্রক্রিয়া অবলম্বন করি সেই প্রক্রিয়াগুলো মূলত এমনটা হয় যে আমরা ক্যালকুলেটর ব্যবহার করি, বাট এই প্রসেসটা ক্যালকুলেটর অ্যাপ্লাইবল না, কেননা এখানে দশমিক রয়েছে। যদি দশমিকের বিয়োগ করতে হয় তাহলে কি করতে হবে, বামের অংশগুলো শূন্য দ্বারা ফিল আপ করে দশমিক ছাড়া সংখ্যাটি তুলে আমাদেরকে ক্যালকুলেটরে বিয়োগ করতে হবে। ঠিক আছে, ক্যালকুলেটরের নিয়ম এটা, কিন্তু অ্যাডমিশনে তো ক্যালকুলেটর অ্যালাউ না, রাইট? তাহলে তোমাদেরকে যে বেসিক প্রসেস রয়েছে সেই প্রসেস ওয়াইজ তোমাদেরকে বিয়োগ করা লাগবে। এবং বিয়োগের প্রকৃত নিয়ম হচ্ছে যে বেসিক ফরম্যাটটা হচ্ছে তার বেস বা ভিত্তি অনুযায়ী বিয়োগ করতে হয়। এর বেস বা ভিত্তি কত, 2। এবং বিয়োগের প্রক্রিয়াটা আমি একটু তোমাদেরকে আলাদাভাবে শেখাবো। আমরা জানি 1 থেকে 0 মাইনাস করা যায়, কত হয় 1, সিম্পল। 1 থেকে 1 মাইনাস করলে কত হয় 0, এটাও খুব সিম্পল। 1 থেকে 1 মাইনাস করলে 0, 1 থেকে 0 মাইনাস করলে 1। কিন্তু এইখানে প্রবলেমটা হচ্ছে, এই যে এইখানে যে অংশটুকু আছে এখানে একটা প্রবলেম হবে, সেটা হচ্ছে আমরা জানি ছোট থেকে বড় বিয়োগ করা যায় না। ঠিক আছে, মনে রাখবা বিয়োগের ক্ষেত্রে প্রকৃত নিয়ম, এটা যে কোনো সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে কার্যকর। ছোট থেকে যদি বড় কোনো অঙ্ক বিয়োগ করা না যায় সেক্ষেত্রে ধার নিতে হয়। কি ধার নিতে হয়, বেস বা ভিত্তি। বেস বা ভিত্তি কত, 2। কত ধার নিলাম, 2। 2 থেকে একবার দিলে কত হয়, 1। ঠিক আছে, এবং ফেরত দেওয়ার সময় বিবেচনা করতে হয় আমি কতটি বেস বা ভিত্তি ধার নিয়েছি, কয়টা 2 ধার নিয়েছি, কয়টি 2 ধার নিয়েছি, একটি, সে 1 ফেরত দিলাম। 1 থেকে 1 মাইনাস করলে কত, 0। আমি আবারও বুঝাই, 0 থেকে 1 মাইনাস করা যাচ্ছিল না, এখানে বেস বা ভিত্তি 2, তাই 2 ধার নিয়েছিলাম। 8 থাকলে 8 ধার নিতাম। ঠিক আছে, তো 2 থেকে 1 বিয়োগ করলে কত হয়, 2 থেকে 1 বিয়োগ করলে 1 হয়, অর্থাৎ 2 থেকে 1 মাইনাস করলে 1 পেয়েছি। এবং ফেরত দেওয়ার সময় বিবেচনা করতে আমি কয়টি 2 ধার নিয়েছি, কয়টি, একটি, 1 ফেরত দিলাম। 1 থেকে 1 মাইনাস করলে কত হয়, 0। তো এই প্রক্রিয়ায় যে কোনো বিয়োগই করা যায়। যেমন তোমাদের আরেকটি বিয়োগ দেখাই, ফর এক্সাম্পল এমন একটা বিয়োগ যার বেস বা ভিত্তি হচ্ছে 8। সেক্ষেত্রে মাথায় রাখতে হবে যে 0 থেকে 1 মাইনাস করা যায় না, তাহলে এখানে বেস বা ভিত্তি কত, 8। তাহলে 8 ধার নিলাম, 8 থেকে একবার দিলে 7। কয়টা 8 ধার নিয়েছি, একটা। 0 থেকে 1 মাইনাস করা যায় না, কত ধার নিব, 8। 8 থেকে একবার দিলে 7। কয়টা 8 ধার নিয়েছি, একটা। 1 থেকে 1 মাইনাস করলে কত হয়, 0। বামে শূন্য তো কোনো মূল্য নাই। তো এমন একটা প্রশ্ন বোর্ড কোশ্চিনে এসেছিল। আশা করি তোমরা পরবর্তীতে বিয়োগ
সম্পর্কিত কোনো কিছু পেলে এই ধরনের সমাধান করতে পারবা। এবার একটা প্রশ্ন এসেছে রাজশাহী ইউনিভার্সিটি 2020-21 সেশনের সেট 3 গ্রুপ 2। সেখানে বলা হয়েছে কোন গেটের সকল ইনপুট 0 হলে আউটপুট 0 হবে। তো এখানে বেশ কিছু অপশন আছে। তো অপশনগুলোকে বিবেচনা করার আগে আমরা একটা জিনিস ক্লিয়ার হব যে আমরা হচ্ছে দুইটা চলকের মান অনুসারে আউটপুট তো এখানে বের করা হচ্ছে, এ বি এর মান অনুসারে একটা আউটপুট বের করা হবে, ঠিক আছে। সে আউটপুটটা বের করা হবে। এবং আমরা জানি যে যখন চলক দুইটি থাকে তখন সারি হয় কয়টি? 4টি, ঠিক আছে। এবং চলকের মানগুলো বসানোর নিয়ম হচ্ছে ডানের চলক থেকে একটা 0 একটা 1 একটা 0 একটা 1 ডাবল 0 ডাবল 1 বসাবো। তাহলে কি 4 ধরনের ফরম্যাট তৈরি হবে দুইটা চলকের জন্য, 0 0 0 1 1 0 1 1 ফরম্যাট তৈরি হবে। সেখানে আউটপুট বের করব। তো আমরা একটা জিনিস মাথায় রাখবো, এখানে আউটপুটে যে অপশনগুলো আছে সেই অপশনগুলোকে আমরা বিবেচনায় রাখার জন্য এই পদ্ধতিটা ব্যবহার করতে পারি। সেটা হচ্ছে, দেখো খুব সিম্পল ভাবে যদি আমরা চিন্তা ভাবনা করি তাহলে কিন্তু এই অ্যান্সারগুলো ফাস্ট অ্যান্সার করা সম্ভব না। তো আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে এক্সঅর গেট, ঠিক আছে। আমরা একটা জিনিস ট্রিক্স অ্যাপ্লাই করব, এক্সঅর গেটকে আমরা বাড়িওয়ালার গেট বলবো, ঠিক আছে। কি বলবো? বাড়িওয়ালার গেট, ঠিক আছে। এভাবে এমসিকিউ ফাস্ট অ্যান্সার করা যায়। এবং এক্সনরকে আমরা বলবো মেস মালিক, ঠিক আছে, মেস মালিক, এইভাবে বিবেচনা করব। সো বাড়িওয়ালার ক্ষেত্রে যেটা হয় যে দুইটা মেয়ে ভাড়া, বাড়িওয়ালা আবার ব্যাচেলারদের ভাড়া দেয় না। সো দুইটা মেয়ে ভাড়া নিতে গেছে, বাড়িওয়ালা ভাড়া দেয় নাই। দুইটা ছেলে ভাড়া নিতে গেছে বাড়িওয়ালার কাছে, সে ভাড়া দিবে না। বাড়িওয়ালা কাদের ভাড়া দিবে? দুইটা অপোজিট জেন্ডারকে, 0 আর 1, একটা ছেলে এবং মেয়ে ভাড়া নিতে গেছে বিবাহিত, দিয়েছে। একটা ছেলে মেয়ে গেছে, দিয়েছে। তাহলে বাড়িওয়ালা শুধু ব্যাচেলারদের ভাড়া দেয় না। আর এক্সনরকে আমরা কি হিসেবে বিবেচনা করব? মেস মালিক। দুইটা মেয়ে ভাড়া নিতে গেছে, ব্যাচেলর, দিয়েছে। দুইটা ছেলে ভাড়া নিতে গেছে মেস মালিকের কাছে, সরি, দুইটা মেয়ে ভাড়া নিতে গেছে মেস মালিকের কাছে, দিয়েছে। দুইটা ছেলে ভাড়া নিতে গেছে, ভাড়া দিয়েছে। কিন্তু হাজবেন্ড ওয়াইফ অর্থাৎ দুজন অপোজিট জেন্ডারের কাউকে মেস মালিক ভাড়া দিতে পারবে না বাই-লজ অনুযায়ী, ঠিক আছে। তো এই জিনিস দিয়ে আমরা বিবেচনা করব। তো আমি এটা কেন করলাম, যে যে কোনো বিষয়ে যাই আলোচনা হোক না কেন তাকে তুমি ফার্স্ট প্রায়োরিটি দিবা যে সেটা এক্সঅর বা এক্সনর হতে পারে কিনা। এক্সঅর এক্সনরের এই ট্রিক্সটা অনেকে জানা নাই, আমি সেই জন্য এটা আগে একটু আলোচনা করলাম। এখানে বলা হচ্ছে কোন গেটের সকল ইনপুট শূন্য হলে, শূন্য হলে বলতে এখানে বেসিক্যালি মিন করেছে ট্রুথ টেবিলের প্রথম সারিকে, ট্রুথ টেবিলের এই প্রথম সারিকে মিন করেছে। তো দুইটা ইনপুট যদি 0 হয়, সকল ইনপুট যদি 0 হয়, আউটপুট 0 হয়, কোনটার ক্ষেত্রে? আমরা এখানে দেখতে পাচ্ছি এক্সঅর হয়, তাহলে আমরা এখান থেকে অ্যান্সার করে দিতে পারি এক্সঅর, ঠিক আছে। কিন্তু আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এটার পাশাপাশি এখানে কিন্তু দুইটি সার্বজনীন গেট রয়েছে, নর এবং ন্যান্ড, নর এবং ন্যান্ড। আমরা জানি নর মূলত যৌক্তিক যোগের বিপরীত কাজ করে এবং ন্যান্ড কিসের কাজ করে? যৌক্তিক গুণের বিপরীত কাজ করে, রাইট। সো যদি দুইটা চলকের মান, আমরা এখানে ধরে নিচ্ছি দুইটা চলক, প্লিজ আমি এখানে দুইটা চলক ধরে নিচ্ছি, এ বি দুইটা চলক ধরে নিচ্ছি। সো খেয়াল করে দেখো, এ বি এর মান যদি 0 এবং এ এবং বি উভয়ের মান যদি 0 হয়, 0 + 0 যোগ করলে তো 0, আর বার থাকার কারণে কত হয়? 1, ঠিক আছে। এবং 0 আর 1 গুণ করলে কত হয়? 0, এবং বার থাকার কারণে কত হয়? 0 এবং 0 গুণ করলে কত হয়? 0, এবং বার থাকার কারণে কত হয়? 1। একটা জিনিস মাথায় রাখবো, এই সার্বজনীন যে দুটি গেট রয়েছে এদের প্রথম সারি এবং শেষ সারি বলতে কি, যখন দুইটা ইনপুটই 1 1 হয়, ঠিক আছে। দুইটা ইনপুট যদি 1 হয় তাহলে এর কি বিপরীত হবে না? নর গেট এবং ন্যান্ড গেটের প্রথম সারি এবং শেষ সারি, অর্থাৎ সার্বজনীন দুইটি গেটের প্রথম সারি এবং শেষ সারি দুইটি একই ফলাফল প্রদর্শন করে, এই যে প্রথম সারি মানে 0 0 অথবা 1 1। এবং এটা যে সার্বজনীন দুইটি গেটের ক্ষেত্রে কার্যকর এটা না, আমরা জানি মৌলিক গেট কয়টি? 3টি, ঠিক আছে, নট, অর, অ্যান্ড। তো নটের তো দুইটি ইনপুট হওয়া সম্ভব না, তাহলে দুইটি ইনপুট কার হয়? অর এবং অ্যান্ড। অর এবং অ্যান্ড এর ক্ষেত্রেও তাদের প্রথম সারি অর্থাৎ 0 0 মান এবং 1 1 মান থাকলে তাদের মান দুইটি সমান হয়, মানে একই রকম হয়, ঠিক আছে। তাহলে যদি নরের মান 1 হয় তাহলে ন্যান্ডের মান 1, নিঃসন্দেহে ভুল, ঠিক আছে। এইভাবে আমরা বিবেচনা করতে পারি, আর একটু ফাস্ট ভাবতে পারি।
তো আমরা কোনো কিছুকে এরকম ট্রুথ টেবিল সম্পর্কিত কোনো কিছু পেলে আগে হচ্ছে ফার্স্টে এক্স অর এক্স নরকে ফ্যাক্ট চেক করে নিব, এবং বাড়িওয়ালা মেস মালিকের। সো বাড়িওয়ালা মেস মালিকের এই ট্রিক্সটা কে কে জানতা একটু আমাকে জানাবা, হ্যাঁ, এবং না জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানাবা। এবার একটি অংশ আছে যেখানে আমরা দেখতে পাচ্ছি লিখিত ফাইল সিস্টেমগুলোর মধ্যে কোনটি উইন্ডোজ 10 দ্বারা সমর্থিত। সো এখানে এই যে প্রশ্নটা করা হয়েছে, এই প্রশ্নটা কিন্তু এইচএসসি সিলেবাসের বাইরে, ঠিক আছে? এটা হচ্ছে এইচএসসি আইসিটি সিলেবাসের বাইরে। এরকম কিছু কিছু প্রশ্ন অ্যাডমিশনে এসে থাকে, যেগুলো নিয়ে আমি তোমাদেরকে পরবর্তী অংশে আরেকটু বিস্তারিত সিলেবাস দিয়ে দেওয়ার চেষ্টা করব। আসলে জব সেক্টর বা অ্যাডমিশনের ক্ষেত্রে যে আইসিটিটা আমরা অনুসরণ করি সেটা হচ্ছে কি কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, তথ্য যোগাযোগ প্রযুক্তি না, কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি। অর্থাৎ এখানে কম্পিউটারের উৎপত্তি, কম্পিউটারের হার্ডওয়্যার, সফটওয়্যার, ঠিক আছে, আনুষঙ্গিক যে আলোচনা, জনক, ক্রমবিকাশ, এই সম্পর্কিত আলোচনাগুলো রয়েছে। তো আমরা সেই অংশটুকু বাইরে আমরা, অর্থাৎ আমরা এখন যে প্রশ্নটা এখানে ফেস করছি সেটা কিন্তু আসলে এইচএসসি আইসিটির বাইরে আসলে। তো এরকম কিছু প্রশ্ন নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তার আগে আমরা এইচএসসি সিলেবাসের মধ্যে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে ধারাবাহিক আলোচনাগুলো সম্পন্ন করি আগে। সো আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন যাওয়ার আগে তোমাদের কিছু প্রশ্ন করে যাই, দেখি কে কে এটার অ্যান্সার পারে, হ্যাঁ, এবং যুক্তিগুলো দিতে পারলে আরেকটু ভালো হয়। সো আজকে আমি এর পরের অংশগুলোতে যাচ্ছি, তার আগে তোমাদের কাছ থেকে জেনে নিই